তো অনেক রকমের গান আছে, বিচিত্র আঙ্গিকের, বিচিত্র বিষয়ের, বিচিত্র সুরের। তো মূল যেগুলো আমরা ধরি বাউল, কীর্তন, ধ্রুপদ, ধামার ইত্যাদি। একটা জিনিস যে ধ্রুপদ, ধামার অঙ্কের যে সমস্ত গান, সেগুলো কম বেশি রবীন্দ্রনাথের প্রথম বয়স বলবো না, তার জীবনকে যদি দুই ভাগে করি, প্রথম পর্বে, মানে 16 থেকে 50-এর মধ্যে। তার কারণ এই সময়টা রবীন্দ্রনাথের তৈরি হওয়ার সময়। তিনি আশেপাশে যেসব গান শুনছেন, যে সমস্ত রাগের সাথে পরিচিত হচ্ছেন, সেগুলোকে ভেঙে তার উপরে নির্ভর করে তাকে নিয়ে নানা ধরনের করে সেই গানগুলো করেছেন। আর পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা দেখি সব সম্পূর্ণ রাবীন্দ্রিক যে বিষয়টা, সেখানে তিনি আর কোনো কারো দ্বারা অনুপ্রাণিত নন, পুরোটাই তার নিজস্ব সৃষ্টি। সারা পৃথিবীতে ঘুরে বেরিয়ে দেখে শুনে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, সেই অভিজ্ঞতা সঞ্জাত তার দ্বিতীয় পর্বের সৃষ্টিগুলো, যেগুলোকে আমরা যথার্থ অর্থে মনে করি যে একদম রাবীন্দ্রিক নিজস্ব স্টাইলের গান। তো একটি ধ্রুপদ ভাঙা গান করছি, শ্রীরাগে তেওড়া তালে।
জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী কম বয়সের লেখা রবীন্দ্রনাথের যে সময়টা 1861-তে জন্ম, সেই সময়টায় সহজ কথা সহজে বলা খুব সহজ ছিল না। প্রেমের কথা বলতে তাকে অনেক রকমের রূপকের সাহায্য নিতে হয়েছে। কখনো কখনো রাধাকৃষ্ণের প্রেমের আবরণে, কখনো কখনো কোনো নাটকের চরিত্রের গান হিসেবে। সহজ কথা আমি তোমায় ভালোবাসি এই কথাটা বলা সেই সময় খুব কঠিন ছিল, তার জন্য তাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তো একদম কম বয়সের একটি গান, সম্ভবত 19 বছর বয়সে লেখা। বসন্ত প্রভাতে এক মালতীর ফুল প্রথম মেলিল আঁখি তার। বসন্ত প্রভাতে এক মালতীর ফুল প্রথম বসন্ত প্রভাতে মালতীর
মধুকর গান গেয়ে বলে মধু কই মধু দাও দাও হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে এই লও বায়ু আসে কহে কানে কানে ফুলবালা পরিমল দাও আনন্দে কাঁদিয়া কহে ফুল যাহা আছে সব লয়ে যাও হরষ ধরে না তার চিতে আপনারে চাহে বিলাইতে বালিকা আনন্দে কোটি কোটি পাতায় পাতায় পড়ে লুটি বসন্ত প্রভাতে মালতীর ফুল প্রথম মেলিল আখিকা চাহিয়া দেখিল চারিধার বসন্ত প্রভাতে মালতীর ফুল। 17 বছর বয়সের প্রেমের গান আর পরিণত বয়সের প্রেমের গান। যত বয়স বেড়েছে যত পরিণত হয়েছে প্রেমের কথা প্রকাশে তার দ্বিধা দ্বন্দ্ব কমে এসছে। প্রাণ চায় চক্ষু না চায় মরে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যার সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না মুখে নাহি নিঃস্বরে ভাস দহে
নির্বাকবন্ধি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্দ্রী মুখে নাই নিঃস্বরে বাস দহে অন্তরে নির্বাকবন্ধি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্দ্রী মাল্য যে দংশেছে হায় তব শয্যা যে কণ্টক শয্যা মাল্য যে দংশেছে হায় তব শয্যা যে কণ্টক শয্যা মিলন সমুদ্র বেলায় তব মর্মর ছেদ সজ্জা মিলন সমুদ্র বেলায় চিরময় ছেদ জর জর মজ্জা প্রাণ চায় চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সজ্জা প্রাণ চায় চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না যায়। ষাটের পরে রবীন্দ্রনাথ নাটক লিখলেন রক্তকরবী। নাটকটা শিলংয়ে বসে লিখেছিলেন। প্রথম যে ট্রান্সক্রিপ্টটা, প্রথম পাণ্ডুলিপিটা শিলংয়ে বসে লেখা। তারপর তাতে অনেক রকমের কাটাকুটি চেঞ্জ এটা ওটা করে প্রথমে নাম ছিল নন্দিনী, অনেক চেঞ্জের পরে সেটার নাম হলো রক্তকরবী। রক্তকরবী রবীন্দ্রনাথের পরিণত বয়সের প্রেম, পরিণত বয়সের প্রেমের যে উপলব্ধি। অনেকে রক্তকরবীকে রূপক নাটক বলেন। একদিকে রূপক নাটক, এই নাটকের মধ্যে দিয়ে তিনি অনেক কিছু বলছেন সেই সময়কার সমাজের যে শোষিত মানুষের কথা, কিন্তু একই সাথে নন্দিনীর প্রেমের মধ্যে দিয়ে তিনি মানুষের সহজাত প্রেমের যে বোধ সেটাকে খুব সুন্দর উঠিয়ে নিয়ে এসেছেন। নন্দিনী ভালোবাসে, আপনারা যারা পড়েছেন রক্তকরবী তারা তো জানেনই, নন্দিনী ভালোবাসে রঞ্জনকে, কিন্তু রঞ্জনকে সে খুঁজে ফিরছে, রঞ্জনকে সে পায় না। আর নন্দিনীকে ভালোবাসে বিশু পাগল, কিন্তু বিশু পাগল যে নন্দিনীকে ভালোবাসে এটা পুরো নাটকে কোথাও উল্লেখ নেই। বিশু পাগলের সংলাপেও নেই, কোথাও নেই। কিন্তু দর্শকরা যখন বিশু পাগলের কণ্ঠে এই গানটি শোনেন তখন অনায়াসে তারা বুঝতে পারেন যে নন্দিনীর প্রতি বিশু পাগলের যে কী ভীষণ রকমের একটা দুর্বলতা। এই সহজ সুন্দর গানটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ অনেক কথা বলে দেন যেটা নাটককে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তোমায় গান
কটা কটা করে ব্রেক দিব? রবীন্দ্রনাথের আপনারা জানেন যে উনি 1891 সালে রবীন্দ্রনাথ জমিদারি দেখবার দায়িত্ব নিয়ে পূর্ববঙ্গে আসেন, এবং এই পূর্ববঙ্গে বাসটা রবীন্দ্রনাথের জীবনে একটা সুদূর প্রসারী এবং খুব গভীর একটা প্রভাব ফেলেছিল। আজকের যে রবীন্দ্রনাথকে আমরা জানি বিশ্বকবি, প্রকৃতির কবি, মানবতার কবি, এই কবিকে হয়তো আমরা সেভাবে পেতাম না যদি না তার পূর্ববঙ্গে জীবনের অভিজ্ঞতাটা হতো। পূর্ববঙ্গে তিনি প্রথম নিজেকে আবিষ্কার করতে পেরেছিলেন। তার একাকী বাস, প্রকৃতি, এসব কিছু মিলে পূর্ববঙ্গ তার জীবনের একটা খুব সিগনিফিক্যান্ট টার্নিং পয়েন্ট। প্রেমের গান পূর্ববঙ্গে যখন লিখতে শুরু করলেন, সেই প্রেমের গান এত গভীর যে সেটা প্রেমও যেমন, পূজাও তেমন, নিবেদনের ভঙ্গিও যেমন আছে, বিরহের ভাবও আছে।
মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আমার মনে হয় বাবু আর সিদ্ধার্থের জন্য একটা করতালি দেওয়া উচিত। এত সুন্দর একটা সিকোয়েন্স তৈরি করেছে। রবীন্দ্রনাথের গান আসলে কথা সুর আমরা সবাই জানি। রবীন্দ্রনাথের গান কথা আর সুরের অর্ধনারীশ্বর রূপ, মানে কথা যতখানি সুর ততখানি, কিন্তু তার আড়ালে যেটা আছে সেটা হচ্ছে একটা চিত্রকল্প। প্রত্যেকটা গানে, বিশেষ করে প্রথম বয়সে আবেগ বেশি, কিন্তু পরিণত বয়সে প্রত্যেকটা গানে উনি একটা ছবি আঁকছেন, অলিখিত ছবি। সেই ছবিটা যখন আমরা দেখতে পাই, চোখের সামনে আবিষ্কার করতে পারি, তখন গানটা একটা অন্য মাত্রায় পৌঁছে যায়। এটি হচ্ছে রবীন্দ্রনাথের গানের কি বলবো, যে এত বছর পরেও রবীন্দ্রনাথের গান এখনও মানুষ শোনেন, এবং যতদিন বাংলা ভাষাভাষী মানুষ থাকবেন, বাংলা কবিতা থাকবে, বাংলা গান থাকবে, রবীন্দ্রনাথের গান বেঁচে থাকবেন খালি এই কারণে যে একটা চিত্রময়তা আছে আর বহুমাত্রিকতা আছে, যেটা রবীন্দ্রনাথের গানকে কখনো পুরনো হতে দেয় না। আজকে আপনারা জানেন রবীন্দ্রনাথের জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার যখন শেষ জন্মদিন 1940-এর শ্রাবণ মাসে মারা গেলেন, 22শে শ্রাবণ। আর 25শে বৈশাখের আগে শান্তিদেব ঘোষ ওকে গিয়ে বললেন যে, কবি গুরুদেব, আপনার জন্মদিনের জন্য একটা নতুন গান চাই। উনি তখন বেশ অসুস্থ, শরীর টরীর খারাপ, নানা যুদ্ধ টুদ্ধ সব কিছু মিলে মন টনও খারাপ। বলছে না, নিজের জন্মদিনের গান নিজে লিখলে লোকে কি বলবে, যে নিজের গান নিজেই লিখে বেঁধে যাচ্ছে। তো গুরুদেব শান্তিদা নাছুর বাঁধা, না গুরুদেব একটা জন্মদিনে একটা গান চাই, একটা গান চাই। তো পরের দিন যখন আবার গেছেন, তখন রবীন্দ্রনাথ বলছে, আচ্ছা কিছুদিন আগে যে আমি একটা মানবতার জয় গান গেয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটা নিয়ে আয়, ওটা থেকে কিছু একটা করব। তো সেই কবিতাটা কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। কবিতাটা দেখে রবীন্দ্রনাথকে সেটাকে আরও একটু বেশ এডিট করে ছোট করে গানটা তৈরি করলেন এবং বললেন যে যা, এটাই হবে আমার জন্মদিনের গান। গানটা আমরা জন্মদিনের গান হিসেবে গাই বটে, কিন্তু সেখানে কবির জন্মদিনের কথা কিছু নেই। সেখানে আছে জীবনের কথা, সৃষ্টির কথা। কারণ রবীন্দ্রনাথ তখন ওই একেবারে শেষ সময়টায় সারা পৃথিবীতে মানবতার কথা বলছেন, মনুষ্যত্বের কথা বলছেন, এবং সেই সময় এই মানুষের যে ক্রান্তিকাল শুরু হয়ে গেছে তখন অলরেডি, সেটা দেখে উনি এত ব্যথিত, এত দুঃখিত যে উনি সেই সময়টায় খালি মানুষের কথা, মানুষের জয়গান, সৃষ্টির জয়গান, সেটা করেছেন। এবং এই গানটিও তাই রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা গাই বটে, জন্মদিনের গান হিসেবে এটা সিগনেচার, কিন্তু এই গানে জন্মদিনের চাইতেও বেশি মানব সভ্যতার কথা আছে, মানবের কথা আছে, সৃষ্টির কথা আছে। এই গানটি দিয়ে আমি এই পর্ব শেষ করব। ইতিমধ্যে আশা করছি আপনাদের অনুরোধের স্লিপ পেয়ে গেলে আমি বিরতির পর আপনাদের অনুরোধের গান করব।
আমি একটু পরে আবার আসছি, আপনারা ততক্ষণ একটু চাটা যদি খান আর রিকোয়েস্টের স্লিপগুলো নিয়ে নেব।